বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যেটার সামনে আমাদের পৃথিবী কাচের একটা ছোট্ট বলের মতন মনে হয়। একটা গবেষণা থেকে জানা গেছে বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে পুরাতন গ্রহ। যদি আমরা সমস্ত গ্রহগুলোকে একসাথে ওজন করি, তারপর আমাদের বৃহস্পতি গ্রহের ওজন সব থেকে 2.5 গুণ বেশি। বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো বৃহস্পতি গ্রহের এমন কিছু ইন্টারেস্টিং তথ্য যেগুলো আপনারা এর আগে কোনো দিন শুনেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অবস্থান হিসাবে সূর্য থেকে পঞ্চম স্থানে বিরাজ করছে বৃহস্পতি, আর তার সাথে আকার আয়তনের দিক থেকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটার পরিধি 1,42,984 কিলোমিটার। এটি পৃথিবীর আকাশ থেকে উজ্জ্বল জ্যোতিষ্কের মতন মনে হয়। চাঁদ এবং শুক্র গ্রহের মতন বৃহস্পতি সবচেয়ে উজ্জ্বল গ্রহ। পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান হলেও বিশাল আয়তন এবং উজ্জ্বলতার কারণে বৃহস্পতিকে দূরবীন ছাড়া খালি চোখেই পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি গ্রহের দিন রাত্রির দৈর্ঘ্য অন্যান্য সমস্ত গ্রহ থেকে কম, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষে একবার পুরোপুরি ঘুরতে সময় নেয় প্রায় 24 ঘন্টা। ঠিক সেখানে বৃহস্পতি গ্রহ সময় নেয় মাত্র 9 ঘন্টা 55 মিনিট। এটা অন্য সমস্ত গ্রহ থেকে খুবই কম। বৃহস্পতি সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসতে সময় নেয় 4,329 দিন, অর্থাৎ পৃথিবীর প্রায় 12 বছরের সমান। আর এত সময় নেওয়ার কারণ হলো সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহ পুরোপুরি গ্যাস দিয়ে তৈরি, অর্থাৎ এটির গঠন মূলত গ্যাস দ্বারা হয়েছে। সেই কারণে এই গ্রহের ঘনত্ব খুবই কম, প্রতি কিউবিক মিটারে 1.326 গ্রাম। বৃহস্পতি গ্রহ পুরোপুরি মেঘের বাদল দ্বারা আবৃত। বৃহস্পতির বায়ুমণ্ডল তৈরি হয়েছে 89% হাইড্রোজেন, 10% হিলিয়াম এবং বাকি 1% অন্যান্য গ্যাস দিয়ে। মেঘের নিচের স্তরের ঘনত্ব কিছুটা বেশি, তবে পুরোপুরি কঠিন পদার্থের অস্তিত্ব বৃহস্পতি গ্রহে নেই বললেই চলে। বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল মেঘের অনেকগুলো স্তর দিয়ে ঘেরা, যেমনটা আমরা এই ছবি থেকে বুঝতে পারছি। এই গ্রহের কেন্দ্র খুবই ছোট, আর তার উপর এক বিশাল গ্যাসের স্তর রয়েছে। এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়াও কম পরিমাণে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড রয়েছে। এই সমস্ত গ্যাসগুলো মিলিতভাবে বৃহস্পতি গ্রহকে এইরকম কালারফুল বানিয়েছে, একটা আলাদা স্ট্রাকচার দিয়েছে। বৃহস্পতি গ্রহের সবচেয়ে ভিন্ন এবং একমাত্র বৈশিষ্ট্য হলো এই গ্রহে একটা বিশাল বড় লাল দাগ আছে, যেটা মহাশূন্য থেকেও দেখতে পাওয়া যায়। বিজ্ঞানীরা বলেছেন এটা আসলে দৈত্যাকার ঝড়, যেটা মূলত হাজারো কোটি বছর ধরে এইভাবে চলে আসছে। এই ঝড় এত বিশাল এলাকা জুড়ে অবস্থিত যে ওর মধ্যে দুটো গোটা পৃথিবী সহজে এঁটে যাবে। এখানে ঝড়ের হাওয়া 500 থেকে 600 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই লাল দাগ এখনও আমাদের কাছে একটা রহস্যের বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। বৃহস্পতি মূলত একটা ঠান্ডা গ্রহ, যেখানে তাপমাত্রা -145 ডিগ্রি সেলসিয়াস। এরকম হওয়ার কারণ হলো সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব অনেক বেশি। অন্যদিকে বৃহস্পতি গ্রহের কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি। এই কেন্দ্রের তাপমাত্রা 24,000 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতি গ্রহে প্রতিনিয়ত বৃষ্টিপাত হয়, কিন্তু সেই বৃষ্টি নিচে মাটিতে পড়তে পারে না। নিচের টেম্পারেচার অনেক বেশি। এই গ্রহের পৃষ্ঠে বৃষ্টি পড়ার আগেই সেই বৃষ্টি ভাপে পরিণত হয় এবং তা আবারও ওপরে উঠে চলে যায়। আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় বৃহস্পতি গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে বেশি। পৃথিবীর তুলনায় বৃহস্পতি গ্রহের গ্র্যাভিটি শক্তি প্রায় 2.5 গুণ বেশি। অর্থাৎ কোনো মানুষের ওজন যদি পৃথিবীতে 100 কেজি হয়, বৃহস্পতি গ্রহে তার ওজন হবে 350 কেজি। যদি আপনি বৃহস্পতি গ্রহেতে দাঁড়ান, তাহলে নিজের ওজন এতটাই বেশি মনে হবে যে যেন গায়ের চামড়া খুলে যাবে। এই গ্রহের ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর তুলনায় 14 গুণ বেশি। আর বৃহস্পতি গ্রহের ভার পৃথিবীর তুলনায় 318 গুণ বেশি। তার সাথে আমাদের সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হলো বৃহস্পতি। যদি আমাদের পৃথিবীর সাথে বৃহস্পতির তুলনা করি, তাহলে 11টা গ্রহ লাইন দিয়ে রাখার পর বৃহস্পতি গ্রহের সমান হবে। আমরা আগে জেনে নিয়েছি যদি সবগুলো গ্রহ ওজন করা হয়,
তারপরও এই গ্রহের ওজন 2.5 গুণ বেশি হবে। এত বড় হওয়ার পরও যদি সূর্যের সাথে এর তুলনা করা হয় তাহলে বৃহস্পতি গ্রহকে ছোট বাচ্চা মনে হবে, কারণ এটা সূর্য থেকে এতটাই ছোট যে সূর্যের ভেতর প্রায় 1000 বৃহস্পতি গ্রহ এঁটে যাবে। বৃহস্পতিতে একটা দুটো নয়, প্রায় 67খানা চাঁদ আছে, এটাই বৈজ্ঞানিকরা ধারণা করছেন, কিন্তু পরবর্তীতে এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে। বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহের আকৃতি সবচেয়ে বড়। এই 4টিকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়, কারণ 1610 সালে গ্যালিলিও প্রথমবার এই 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমেড, আর যেটা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। এর ডায়ামিটার 5268 কিলোমিটার, যা আমাদের চাঁদের থেকে দ্বিগুণ। জানলে অবাক হবেন, এটা বুধ গ্রহের থেকে বড়। গ্যানিমেড যদি বৃহস্পতি গ্রহের চারিদিকে না ঘুরত তাহলে এটাকে সৌরমণ্ডলের আরেকটা গ্রহ ধরা হতো। আমাদের সৌরমণ্ডলে বৃহস্পতি এমন একটা গ্রহ যার তথ্য একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। আপনারা যদি বিস্তারিত জানতে চান কমেন্টে জানান, আমরা নেক্সট ভিডিওতে বৃহস্পতি সম্বন্ধে ডিটেলসে বলবো। চলুন এবার আমি আপনাদের ভারতের স্পেস মিশন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই। 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে আমাদের বিক্রম ল্যান্ডারের সফট ল্যান্ডিং হয়েছিল। প্রথম চেষ্টা ছিল চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করা, আর সফলভাবে সেটা সম্ভব হয়েছে। পরবর্তী প্ল্যান ছিল রোভার চাঁদের মাটিতে নামানো এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা। প্ল্যানিং মোতাবেক সেগুলো ইষ্ট করতে সফল হয়েছে। এবার আগামী 14 দিন রাত্রি, আর চাঁদের রাত্রিবেলা খুবই ডেঞ্জারাস। চাঁদের রাত্রিবেলা টেম্পারেচার -200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এখন আমাদের ইসরো বিজ্ঞানীদের প্ল্যান হলো -200 ডিগ্রি ঠান্ডা পার করে আবারও আমাদের চন্দ্রযান 3-এর বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারকে চালু করা। কিন্তু বিজ্ঞানীরা আগে বলেছিল এই মিশনটা শুধুমাত্র 14 দিনের হবে, সেই জন্য তারা এর ভেতরে কোনো এক্সট্রা ইনস্ট্রুমেন্ট দেয়নি যে 14 দিন পরও এই রোভারকে বাঁচিয়ে রাখা যাবে। 4 সেপ্টেম্বর বিক্রম ল্যান্ডারকে স্লিপ মোডে পাঠানো হয়। এরপর 14 দিন চলে যায়। গভীর ঠান্ডা পার হওয়ার পর আবার ধীরে ধীরে দিন হতে শুরু করে। ইসরোর বিজ্ঞানীরা প্রতিনিয়ত চন্দ্রযান 3কে সিগন্যাল পাঠায়, কিন্তু চন্দ্রযান 3 থেকে কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। বিজ্ঞানীরা আবার চেষ্টা করে, কিন্তু তারপরও কোনো রকম রেসপন্সই পাওয়া যায়নি। কিন্তু চন্দ্রযান 3-এর শেষ পরিণতি কী হলো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, অ্যাটমসফিয়ার আছে, আমাদের চারপাশে বাতাস আছে। সেই বাতাসের মাধ্যমে আবহাওয়ার পরিবর্তন হয়। আমরা ঠান্ডা অনুভব করি, গরম অনুভব করি, কিন্তু চাঁদে কোনো রকম অ্যাটমসফিয়ার নেই, বায়ুমণ্ডল নেই। তাই সেখানে যদি কোনো জিনিস থাকে সেই জিনিসের উপর যে কী বিপদ নেমে আসবে সেটা একবার চিন্তা করে দেখুন। আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে আন্টার্কটিকাতে। এখানকার ঠান্ডা -58 ডিগ্রি থেকে -90 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি চাঁদের দিকে আমরা দেখি তাহলে সেখানকার ঠান্ডা -200 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল থাকার কারণে সূর্যের গরম ধরে রাখে, তা রাত্রি হওয়ার সাথে সাথে ঠান্ডা পড়ে না। কোনো জিনিস হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় না, কারণ বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে কম হতে থাকে, তারপরে চারিদিক ঠান্ডা হয়। অর্থাৎ ঠান্ডা গরমের এই প্রসেসটা খুবই আস্তে আস্তে ধীরে ধীরে হয়। কিন্তু চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে ওখানে ঠান্ডা এবং গরম হওয়ার প্রসেসটা খুবই বিচিত্র এবং অদ্ভুতভাবে ঘটে। দিনের বেলায় সূর্য থেকে আগত তাপমাত্রার কারণে এখানকার টেম্পারেচার হয়ে যায় 50 ডিগ্রি থেকে 130 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে অনেক হিট রেডিয়েশন থাকে। এখানে যদি আপনি বাইরে দাঁড়ান পুরো ছাই হয়ে যাবেন, কিন্তু রাত্রি হলে এই রেডিয়েশন মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি ঠান্ডা পড়তে শুরু হয়ে যায়, কারণ সেখানে বায়ুমণ্ডল নেই। এর জন্য চাঁদের মাটিতে থাকা আমাদের ল্যান্ডার এবং রোভার খুবই দ্রুত গরম হয়ে যাবে এবং দ্রুত ঠান্ডা হবে। এর ফলে চন্দ্রযান 3-এর সমস্ত ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে যাবে। তার সাথে যখনই বিজ্ঞানীরা চন্দ্রযান 3কে চাঁদের মাটিতে পাঠিয়েছিল তখনই সেটাকে শুধুমাত্র 14 দিন পর্যন্ত কাজ করার জন্যই পাঠিয়েছিল। এখন চাঁদের মাটিতে ঠান্ডা পার করে গরম চলে এসেছে। বিজ্ঞানীরা অবিরাম চেষ্টা করছে, বারবার সিগন্যাল পাঠাচ্ছে, কিন্তু তারপরও চন্দ্রযান 3 জেগে ওঠেনি। আর আশা করা হচ্ছে হয়তো আর জেগে উঠবে না। এই মিশন এখানেই শেষ। কিন্তু আপনারা দুঃখ করবেন না, কারণ চন্দ্রযান 3 যে মিশনের জন্য চাঁদে গিয়েছিল, যে কারণে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান 3কে চাঁদে পাঠিয়েছিল, সেটা সম্পূর্ণ হয়ে গেছে। চন্দ্রযান 3 চাঁদের মাটিতে সালফার খুঁজে পেয়েছে।
তার সাথে পেয়েছে বিভিন্ন মেটেরিয়ালস, যেগুলোর খোঁজ করতেই রকেট পাঠানো হয়েছিল। তবে এখন আপনাদেরকে জানিয়ে দিই, ইসরো তাহলে পরবর্তী প্ল্যান কি করছে। ইসরো টুইট করেছে এবং জানিয়েছেন তাদের পরবর্তী মিশন হলো শুক্রযান। শুক্র গ্রহ মানুষ বাস করার জন্য একদম উপযুক্ত নয়। শুক্র গ্রহে অ্যাসিডের বৃষ্টি হয়, আর সেখানে রকেট পাঠাতে চলেছে আমাদের ইসরো। আর সব থেকে মজার বিষয়, মঙ্গলযান মিশনের পরেই শুক্রযান মিশন চালু করা হবে। বিগত 9 বছর ধরে কঠিন প্রচেষ্টার পর অবশেষে মঙ্গলযান মিশন পাঠাতে চলেছেন ইসরো। চন্দ্রযান 3-এর সাকসেসের পর থেকেই নতুন নতুন মিশন আবার শুরু করতে চলেছেন ইসরো। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি, কমেন্টে জানাবেন।